আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো কানাডা সম্পর্কে। কানাডাতে যারা ওখানে যেতে চাচ্ছেন বা যারা অপেক্ষায় ছিলেন যে ভিসাটা এই সময়কালে জমা দিব, যারা অনেকেই ইনভিটেশন আনিয়েছেন বা ইনভিটেশন আনার জন্য চেষ্টা করতেছেন, বা এখন এই মুহূর্তে যাওয়া যাবে কি না, এই মুহূর্তে ভিসাটা জমা দেওয়া যাবে কি না, এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। এর মাঝে আমার একটু ব্যক্তিগত কথা বলতে হয়। আমার স্বপ্ন যে চ্যানেলটা ছিল আগে, সেই চ্যানেলে আমি নিয়মিত ভিডিও দিতাম। সেই চ্যানেলটা আমার হাতে নেই, সেই চ্যানেলটা আমার হাত থেকে একটু ছিটকে পড়েছে। তো হয়তো বা আপনারা সবাই একটু দোয়া করেন, চ্যানেলটা আবার হয়তো আমি ফেরত পাবো। তার জন্য আমার 1 মাস ওয়েট করতে হবে। তো এখন আমি যেই নতুন চ্যানেলটা খুলেছি, আমার স্বপ্ন 2, এই চ্যানেলটাতে যারা আমার ভিডিওটা শুনবেন, প্লিজ আপনাদের কাছে অনুরোধ করব, আমার কথা যদি ভালো লাগে, যারা আমার দর্শক আমাকে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে আমার পাশে রাখেন, আমার পাশে থাকেন, তাহলে আমার একটু ভালো লাগবে, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে। তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, কানাডাতে কোনো দিনই কানাডাতে কোনো দিনই দুঃসময় আসবে না কানাডার জন্য। হয়তোবা আমরা যারা কানাডাতে যেতে চাচ্ছি, আমাদের জন্য দুঃসময় হতে পারে। সেটার জন্য কানাডা গভর্নমেন্টের কোনো দায়বদ্ধতা নেই। দায়বদ্ধতা হচ্ছে আমাদের। কেন? আমরা সেখানে যেয়ে সবাই আমরা যাই একটা উদ্দেশ্য নিয়ে, সেখানে যে সেটেল হব, সেই জায়গায় উন্নত লাইফ লিড করব বা উন্নত দেশে আমি থাকব। এটাই হচ্ছে আমাদের মূল পরিকল্পনা বা আমাদের ইচ্ছা। এটা সত্য কথা। এখন আপনি যে সেখানে লাইফ লিড করতে পারবেন কি না, বা থাকতে পারবেন কি না, বা এখন এই মুহূর্তে ভিসা দেবে কি না, এটাই হচ্ছে সবার ইন্টেনশন বা চিন্তা। আসলে দেখুন, কানাডা কিন্তু ভিসা বন্ধ করেনি। অনেকেই কিন্তু নিউজ আসছে, আমাকে অনেকে ফোন করে, যারা আমার পুরনো দর্শক আছেন, ফোন করে আমাকে বারবার বলেন যে ভাই, কানাডা এখন কি বন্ধ হয়ে গেছে কিনা। আসলে এটা একটা গুজব খবর যে কানাডা বন্ধ হয় নাই। কানাডাতে হচ্ছে কি, ওই জায়গাটাতে এখন বর্তমানে এসাইলেমটা বন্ধ করে রাখছে। এসাইলেম যেটা আপনি ওখানে স্টে করবেন, সেই জন্য আপনার এসাইলেম নিতে হবে, সেই এসাইলেম কেসটা এখন বর্তমানে বন্ধ করছে। এটা কিন্তু সাময়িকভাবে বন্ধ করছে। এটা কিন্তু একদম মানে আজীবনের জন্য বা একদম কোনো দিন খুলবেই না, এটার জন্য বন্ধ করে নাই। এরকম কোনো ডিক্লারেশন এখনও পর্যন্ত কানাডা গভর্নমেন্ট ওয়েবসাইটে দেয় নাই বা জানাও যায়নি। শুধু সাময়িকভাবে তারা বন্ধ করেছেন। এটার কারণ আছে। এটার কারণ হচ্ছে যে মানুষ অতি উৎসাহে ওই দেশে যে থাকার জন্যই যায়। তো ওই দেশে সরকার কোনো বিপদে পড়তে চাচ্ছে না। কারণ একটা লোক, আপনি যখন ওই দেশে যাবেন, শুধু আপনারই দায়বদ্ধ না, ওই দেশের গভর্নমেন্টের দায়বদ্ধতা আছে। কারণ ওখানে যেয়ে আপনি না খেয়ে থাকবেন, কাজ পাবেন না, বা রাস্তা রাস্তা আপনি ঘুরতে হবে, মানসিক দুশ্চিন্তায় পড়বেন, আপনার ফ্যামিলি প্রবলেমে পড়বে। এইটার দিক চিন্তা করেই কিন্তু পার্লামেন্টে এই ধরনের একটা আইন নিয়েছেন যে এখন এই মুহূর্তে আমরা অ্যাসাইলাম নিতে পারবো না। তো এইটার কারণে যে যাতে মানুষজন এখানে না থাকতে চায়, এখান থেকে চলে যায়। তো এই যে চলে যাওয়ার কারণটা, এটা তাদের একটা কৌশল। তো ওই চলে যাওয়ার মধ্যেই যে এই ঝামেলার মধ্যে যারা এই খবরের নিউজের মধ্যে যারা থেকে যাবেন, তাদেরই ভাগ্য পরিবর্তন হবে। কারণ হচ্ছে কি, এই ধরনের ঘটনা অহরে অহরে ঘটে যাচ্ছে বিভিন্ন দেশে। যখনই মানুষের কোনো ওই ধরনের চাপ পড়ে যায়, ওই দেশে অনেক প্রচণ্ড ভিজিটরে যে থেকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, তো তাদের জন্য এ ধরনের একটা আইন পরিবর্তন মাঝে মাঝে কোনো কোনো দেশে হয়। তো এটার জন্য নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। কারণ ওই দেশে যদি আপনি এই ধরনের প্রবলেমের মধ্যে যদি লাইফটাকে একটু ছাড়বার করতে পারেন বা থাকতে পারেন, তাহলেই আপনার কিন্তু সুখের দিন বা আপনার যে মনের আশা বা আপনার টার্গেট একদিন পূরণ হবে। এটা মাথায় রাখতে হবে। ভেঙে পড়া যাবে না, ভয় পাওয়া যাবে না, পালানো যাবে না। কারণ হচ্ছে কি, এটাই হলো বাস্তব সত্য কথা। দেখেন, ঝড় আসবে, ঝড় দেখে গাছে ওঠা যায় না ঝড়ের সময়। তো এই জন্য এই যে এখন যে সমস্যাটা, যে এসাইলেম বন্ধ হয়েছে, সেই সমস্যাটা দেখে যদি আপনি পালিয়ে ওখান থেকে চলে আসেন দেশে, তাহলে কিন্তু আপনি যে অর্থটা খরচ করছেন, সেই অর্থটা কিন্তু আপনি ফেরত পাবেন না। বা দ্বিতীয়বার যে আপনি ওখানে যে লাইফ লিড করতে পারবেন, সেটারও কিন্তু গ্যারান্টি আপনার কাছে নাই। তো কী করতে হবে, এই যে এখন সময়টাকে আপনার মোকাবিলা করতে হবে, এই সময়টাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আপনার ওখানে থাকতে হবে। আপনি ওখানে না খেয়ে থাকবেন না, মরেও যাবেন না। আপনার হয়তো একটু সময়ের কারণে একটু কষ্ট হতে পারে, সে কষ্টটা মেনে নিতে হবে ভাই। এই পৃথিবীতে আসার পরে কেউ কারোরে কোনো দিন কিছু করে দেয় না, সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ডেন্ট করেই করতে হয়।
যা কিছু করবেন। তো ওই দেশটা যখন আমাদের জন্মভূমি না, আর একটা ডিফারেন্ট দেশ, তো সেখানে যাওয়ার পরে যে আমি একদম সোনার চামচ মুখে নিয়ে বসে বসে ভাত খাবো, সেটা তো হতে পারে না, একটু তো কষ্ট হবে। তো আইন পরিবর্তন হয়, আইন আবার শিথিলও হয়, ওইটার মধ্য দিয়ে আবার নতুন কোনো আইন হয়। যখনই দেখবে ওই দেশের লোকজন ওখানে বসেই আছে, কোথাও যাচ্ছে না, তখন তারাই আবার সেই মানবিক দিক থেকে দেখে আবার সেই আইন পরিবর্তন করে ভালো কিছু আপনাদের সুযোগ দিতে পারে। এরকম নজিরবিহীন ঘটনা অহরে অহরে আছে। আমেরিকাতে এক সময় দেখেন দীর্ঘদিন অনেক বছর, 10 বছর 15 বছরের সময় কিন্তু বসেছিল, কোনো ধরনের কাগজপত্র দেয়নি। হঠাৎ করে কিন্তু ওই বাইডেন সরকার এসে কিন্তু অনেকেরই সেটেলমেন্টের কাগজপত্র দিয়ে ওই দেশে একদম বহির্গত করে নিয়েছেন। তো অনেক দিন কিন্তু অপেক্ষা করতে হয়েছিল। তো এটাও কিন্তু চিন্তা করবেন, এটা কিন্তু খেয়াল রাখবেন যে এই দেশে কি হচ্ছে, আগামী দিনে কি হয়ে গেছিল, বর্তমানে কি হবে। তো এই জিনিসগুলো যদি আপনারা একটু অ্যানালিসিস করেন বা একটু চিন্তা করেন, ভেবে দেখেন, তাহলে আপনার জীবনে হয়তো ভয় পাওয়ার কোনো কারণ হতে পারে না। তো কানাডার মতো দেশে এরকম ধরনের সিচুয়েশনে পড়ে কেউ হয়তো বা ভয়ে কেউ দেশে আসেন না, কারণ দেশের অবস্থাও কিন্তু আপনাদের ভালো না। আমাদের দেশে এসে যেমন লক্ষ লক্ষ টাকা খরচ করে কি করবেন আপনি, সে টাকা তো উঠাতে পারবেন না। তো চলুন আমরা এখন অন্য একটা কথায় যে ইউএসএর ব্যাপারে। দেখুন, যারা ইউএসএ আমেরিকাতে যাদের ডেট ক্যান্সেল হয়ে গেছে বাংলাদেশের প্রবলেমের কারণে, যাদের বাংলাদেশের প্রবলেমের কারণে ডেট ক্যান্সেল হয়ে গেছে, তারা আবার রিশিডিউল করে কিভাবে ডেট নেবেন। ইমার্জেন্সি ডেট কিন্তু চালু আছে। আমারই এক ফ্রেন্ড গতকালকে ইমার্জেন্সিভাবে ডেট নিয়েছে। কিভাবে নিয়েছে? ওর মা ওখানে থাকে ওর বোনের কাছে, তো ওর মা অসুস্থ, সেজন্য সে মেডিকেলে ভর্তি আছেন এখন। তার বোন হচ্ছে জব করে, সে সময় পায় না তাকে টেক কেয়ার করতে প্রতি মুহূর্তে। সেই জন্য তারা আবেদন করে ওখান থেকে তারা ইনভিটেশন দিয়েছে ছেলেকে, তার মা, যে এখানে এসে আমাকে দেখাশোনা করবে সে কন্টিনিউ। তো সেই জন্য কিন্তু তার ওই হসপিটাল থেকে ছাড়পত্র এনে তখন কিন্তু আবার রিশিডিউল করে এই 12 তারিখে তার ইন্টারভিউ ডেট পড়েছে। তো একদম কাছাকাছি চলে আসছে, 5 তারিখ থেকে 12 তারিখ, কত 7 দিন পরে তার ডেটটা পড়ে গেছে। তো এ ধরনের কেস যাদের আছে, ইমার্জেন্সি আপনাদের কোনো মানে যুক্তি দিয়ে বা আপনার প্রমাণ দিয়ে যদি কোনো ধরনের মেল করে রিশিডিউল করতে পারেন, তাহলে আপনাদের ডেটটা আগিয়ে আনার সম্ভাবনা আছে, এবং সম্ভাবনা কি দিয়ে দিচ্ছে। আবার যাদের হচ্ছে ওখানে ইনভিটেশন ছিল, একটা অনুষ্ঠান আছে যে এই তারিখে তাদের জন্মদিন বা ম্যারেজ ডে বা হচ্ছে বিয়ের অনুষ্ঠান, এ ধরনের যদি কেস থাকে, সে জায়গায় যদি আপনারা যথাযথ প্রমাণ বা যথাযথ ডকুমেন্টস আপনার কাছে থাকে, তাহলে যদি সেটা এনে আপনি মেইল করতে পারেন, তাহলে ইমার্জেন্সিভাবে আপনাকে ইউএস এম্বাসি ঢাকা আপনার ইমার্জেন্সি ইন্টারভিউ ডেটটা দিয়ে দিচ্ছে। তো এই ধরনের লোকেরা কিন্তু আপনার রিশিডিউল করতে হবে। যারা বসে আছেন যে আপনাদের ক্যান্সেল হচ্ছে, অটোমেটিকভাবে আপনাদেরকে ইউএস এম্বাসি আপনাদেরকে আবার ডেট দিবে না, কোনো দিনই দেবে না। আপনার যেটা ক্যান্সেল হয়ে গেছে এটা আপনারই আবার রিশিডিউল করে নিতে হবে, আবার অ্যাপ্লাই মানে মেইল করেই আবার আপনার আবেদন করা লাগবে যে আমার ডেটটা এত তারিখে নেওয়ার জন্য। যাদের কন্টিনিউ হচ্ছে, যাদের ইমার্জেন্সি, তারা ইমার্জেন্সি পাবেন। আর যারা কন্টিনিউভাবে যেভাবে একদম অটোমেটিকলি যাদের ডেট পড়ে যায়, তাদের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ইউএস এম্বাসি এখন পর্যন্ত অটোমেটিক ডেট দিচ্ছে না, শুধু এম্বাসি দিচ্ছে ইমার্জেন্সি ডেটগুলো। আর যারা নর্মালভাবে যারা নিতে চাচ্ছেন, তাদেরটা কিন্তু 2025 নভেম্বরে পড়তেছে, 26 জানুয়ারিতে পড়তেছে, ফেব্রুয়ারিতে পড়তেছে। হ্যাঁ, ওই ডেটগুলোও আগাই আনা সম্ভব, তবে সেটা কন্টিনিউ এখনও হয়নি। হয়তোবা এই আগামী মাসের মধ্যে হতেও পারে, হয়ে যেতেও পারে। কারণ বাংলাদেশের পরিস্থিতি প্রেক্ষাপটে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ সেই জায়গায় যেই আইনগতভাবে বা কোনো ধরনের দাঁড়াতে পারে নাই। সেই জন্য ইউএস এম্বাসি এখন পর্যন্ত তাদের এম্বাসিতে কন্টিনিউ জ্যাম লাগাতে চাচ্ছে না, বা এম্বাসির সামনে একদম শত শত মানুষ যে দাঁড়িয়ে থাকবে সেটা আর কন্টিনিউ করতেছে না। এটা হয়তো বা আগামী মাসের মধ্যে করে দেবে, যখনই আমাদের আইনগতভাবে বাংলাদেশ একদম শিথিল হয়ে যাবে, তখন হয়তো বা এটা করে দিতে পারে। তবে এখন যারা ইমার্জেন্সিভাবে নিতে চান, যাদের কোনো যথাযথ ডকুমেন্টস আছে, যারা প্রুফ দিতে পারবেন, মেল করে তারা রিশিডিউল করে আবার নতুন করে ইমার্জেন্সি ডেট নিতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। এই ছিল আজকে আমার কথা। তো
তো আমি আবারও বলবো, প্লিজ সবাইকে অনুরোধ করব, এই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আমাকে আগে যেরকম সাপোর্ট দিয়েছিলেন ওই চ্যানেলটার জন্য, এইবারও আমার এই চ্যানেলটার জন্য একটু সাপোর্ট দেন, তাহলে আমার একটু ভালো লাগবে ভাই। কারণ আমি ভিডিও বানাই শুধু আমার ব্যক্তিগত কারণের জন্য না, আমি যথাযথ সত্যি ঘটনা এবং যথাযথ যেটা বর্তমানে ঘটতেছে এটা নিয়েই কিন্তু সমসাময়িকভাবে আমি কথা বলি, যাতে আপনাদের উপকার হয়। আর কেউ প্রতারক থেকে সাবধান থাকবেন। কন্ট্যাক্ট করে ইউএস বা কোনো দেশের ভিসা কন্ট্যাক্টে আপনারা নেওয়ার জন্য চিন্তা ভাবনা বা টাকা কোনো প্রতারকের হাতে দিবেন না। সবাই বি কেয়ারফুল থাকবেন। ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে, আপনি যদি যথাযথ সঠিক ব্যক্তি হয়ে থাকেন, যে কোনো দেশের ভিসাই আপনাকে ইনশাআল্লাহ ভিসা দিবে, তাতে কোনো সমস্যা নাই। কোনো দেশের ভিসাই আপনাদের টাকা দিয়ে দেওয়া হয় না, শুধু টাকাটা খায় কোনো এক ধরনের প্রতারক চক্ররা, কোনো ধরনের দালালরা, এই ধরনের লোকেরাই টাকাগুলো আপনাদের হাতিয়ে খায়। তো বর্তমানে কিন্তু দালালের চক্র অনেক বেড়ে গেছে, বাংলাদেশের অবস্থা খারাপে আরও বেশি বেড়ে গেছে। যে যেখান থেকে পারে, যেভাবে যাকে পারে সেভাবেই তাকে ঠকিয়ে খাচ্ছে। তো এদিক থেকে সবাই সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি একজন সাবেক অ্যাম্বাসিতে চাকরি করা, তুর্কি অ্যাম্বাসিতে চাকরি করা 10 বছরের অভিজ্ঞতা থেকেই আমি আপনাদেরকে কথাগুলো বলছি, সাজেশন বলছি। আমি কোনো দালাল না, আমি কোনো এজেন্সির লোক না, আমি শুধুই ব্যক্তিগত কারণে এই ভিডিও বানাই, কোনো কারণ উদ্দেশ্য না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।